স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। আওয়ামী লীগ শাসনামলের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হতে থাকলে হতাশ হবে জাতি। কুমিল্লায় যুবদলের এক কর্মীর হত্যা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে এখনও অপপ্রচার চালাচ্ছে ভারত। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় তিনি এ অভিযোগ করেন। বলেন, শেখ হাসিনা কেন বিতাড়িত হলো এটা সহ্য করতে না পেরে ভারত নানাভাবে চক্রান্তের চেষ্টা করছে। আরও বলেন, সকল রাজনৈতিক দলের সমর্থনে গঠিত হয়েছে ইউনূস সরকার। তার সময়ে কুমিল্লায় যুবদলের কর্মীকে কিভাবে হত্যা করা হলো এমন প্রশ্ন তোলেন বিএনপির এই শীর্ষ নেতা। দেশ বিদেশ থেকে তো চক্রান্ত ষড়যন্ত্র তো যাচ্ছে না। আমাদের দেশের যা অর্জন সেটা আমাদের লুণ্ঠনের অত একটি সরকারের পতনের পর সেই সরকারকে এবং সেই সরকার কেন পতন হলো এই আফসোস, এই অনুশোচনায় ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছে, তো এই যে পরিস্থিতি, এই যে বৈদেশিকভাবে যে চক্রান্ত হচ্ছে, এগুলো তো মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সঠিক পথে এগোতে হবে। কুমিল্লায় যৌথ বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর এক যুবদল নেতা মারা যাওয়ার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এরই মধ্যে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি। এই ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর, যেখানে বলা হয়, গত 31শে জানুয়ারি রাত 3টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে আটক করা মোহাম্মদ তৌহিদুর রহমানকে পরদিন বেলা 12:30টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানায় আইএসপিআর। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল। দেশজুড়ে নানা অস্থিরতার মধ্যে নারায়ণগঞ্জ মহানগরে এখন আলোচনায় জাতীয় নির্বাচন। তবে সরকারপন্থী রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সংস্কারের উপর জোর দিচ্ছে। আর আলোচনায় রয়েছে বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর নাম। নিজ নিজ দলের অবস্থান তুলে ধরতে নিয়মিত সভা সমাবেশ করছে রাজনৈতিক দলগুলোর প্রার্থী চূড়ান্ত না করলেও দল মনোনীত প্রার্থীকে পূর্ণ সমর্থনের আশ্বাস নেতাকর্মীদের। প্রাচ্যের ডান্ডিখ্যাত শীতলক্ষা তীরের শহর নারায়ণগঞ্জ দেশের অন্যতম নদীবন্দর ও টেক্সটাইল খাতের ব্যবসা ও শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত। শহর ও বন্দর এই দুই অঞ্চল নিয়ে নারায়ণগঞ্জ 5 আসন। বাণিজ্যিক নগরী হওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকায় এর রাজনীতি। শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জ মহানগরে বদলেছে রাজনীতির হিসেব নিকেশ। মাঠে নেই আওয়ামী লীগ, তবে সাংগঠনিক কর্মসূচি নিয়ে ব্যস্ত অন্য রাজনৈতিক দলগুলো। গণপরিষদ নির্বাচনের দাবিতে নিয়মিত কর্মসূচি পালন করছে সরকারপন্থী জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের মতে গণপরিষদ নির্বাচন আগে হলে সব দলমতের ভিত্তিতে সংস্কার করা যাবে। আমরা যদি নতুন বাংলাদেশ না তৈরি করে নির্বাচনে যাই, তাহলে আসলে 75 পরবর্তী যে সময়টা আসলে অতিবাহিত হয়েছে বাংলাদেশে, সেই ধারাই আসলে বাংলাদেশ চলতে থাকবে। আমাদের দরকার হচ্ছে গণপরিষদ নির্বাচনটা আগে, তারপর হচ্ছে জাতীয় নির্বাচন। গণপরিষদ নির্বাচন যদি এখন হয়, তাহলে কি হবে, সকল দল মত নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ থাকবে গণপরিষদ নির্বাচনে। প্রায় একই সুরে সংস্কারের দাবি তুলছে গণসংহতি আন্দোলনও। তারা বলছে, অভ্যুত্থান ক্ষমতার হাত বদলের নয়, বরং কাঠামো পরিবর্তনের। এই অভ্যুত্থান কেবলমাত্র ক্ষমতার হাত বদল নয়, ক্ষমতার কাঠামো পরিবর্তন। যদি একটা সংস্কার ছাড়া নির্বাচন হয়, তাহলে এটা হবে ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে রক্তের সাথে প্রতারণা, বেইমানি। এদিকে ন্যূনতম সংস্কারের পর জামায়াত নির্বাচন চাইলেও নারায়ণগঞ্জ 5 আসনে এরই মধ্যে প্রার্থী নির্ধারণ করেছে দলটি। এছাড়া সভা সমাবেশের মধ্য দিয়ে সাংগঠনিক ভিত আরও মজবুতের চেষ্টায় তারা। সংগঠন 300 আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজনীয় সংস্কার যেটুকু না হলেই নয়, সেটুকু হওয়া দরকার এবং তারপরেই নির্বাচন হওয়া দরকার। স্থানীয় জনশক্তি যারা আছে, জামাতের যারা জনশক্তি, তাদের মতামত এবং জনমত জরিপের একটা মতামত আমরা কেন্দ্রে পাঠিয়েছি। কেন্দ্র এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেবে।
নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এই আসনটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম আসছে সাবেক এমপি আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সহ আরও কয়েকজনের। সবাই নিজের মতো করে মাঠ গোছানোর চেষ্টা করছেন। যারই জনপ্রিয়তা থাকবে যে প্রার্থীর, সেই প্রার্থীকেই আগামী জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে। 5 নির্বাচনী এলাকার বিএনপির নেতাকর্মীরা সেই প্রার্থীর পক্ষে আমরা কাজ করব। এদিকে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও নতুন ধারার রাজনীতি চান বিশিষ্টজনেরা। প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনই আসলে শেষ পর্যন্ত অর্থ বয়ে আনতে পারবে কিনা আমার সন্দেহ আছে। সাধারণ মানুষের কাতার থেকে উঠে আসা লোকজনদেরই আসলে সত্যিকারভাবে রাজনীতিতে আসা উচিত এবং তাদেরকেই নির্বাচন করা উচিত এবং জনগণেরও উচিত যে সেই ধরনের লোকদেরকে নির্বাচিত করা। রাজনৈতিক দলগুলোকে জনগণের অধিকার নিয়ে কাজ করার তাগিদ সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবিতে আজও আমরণ অনশন করছে কলেজের শিক্ষার্থীরা। বিকেলের মধ্যে দাবি না মানা হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিয়েছেন তারা। বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি শিরোনামের এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মুহাইমিনুল খান। অপু, কথা বলবো তার সাথে। অপু, আমরণ অনশনের খবর এর আগের খবরগুলোতেও আমরা জেনেছি। দাবি না মানা হলে তারা কি তাদের পূর্ব ঘোষিত অবরোধের সিদ্ধান্তে অটল রয়েছেন? কর্মসূচির বিষয়ে কি বলছেন তারা? তারা আসলে তাদের যে কর্মসূচি ঘোষণা করেছেন এটি কিন্তু আর 2 ঘন্টা মাত্র বাকি রয়েছে। এই 2 ঘন্টার ভিতরে কিন্তু এখন পর্যন্ত সরকার থেকে কেউই তাদের সাথে এসে যোগাযোগ করেননি। তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে 2 ঘন্টা পরে তারা তাদের যে কর্মসূচি ঘোষণা করেছেন সেটির জন্য তারা রাজপথে নামবেন। আমরা যখন সকাল থেকে এখানে অবস্থান করছিলাম তখন কিন্তু তিতুমির কলেজ যে সকল শিক্ষার্থীরা রয়েছেন সে সকল শিক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে ক্যাম্পাসের ভিতরে জড়ো হচ্ছেন। তাদের কয়েকজনের সাথে যখন আমরা কথা বলেছি তারা যেটি বলছেন যে সরকার থেকে তাদেরকে আশানুরূপ কোনো ধরনের সাড়া না দেওয়া হলে তারা এই সিদ্ধান্তে নেয়নি। এর আগে যে আজকে 4র্থ দিনের মতো যে তাদের অনশন চলছে, এই অনশনের পাশাপাশি কিন্তু তারা আন্দোলনও চালিয়ে যাচ্ছেন। আমরা মাঝে মাঝে দেখেছি আজকে এখন পর্যন্ত সড়কে তারা কোনো ধরনের অবস্থান নেননি, যেহেতু তারা বলেছেন যে 4টা পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ রয়েছে সেটি তারা প্রত্যাহার করেছেন। যেহেতু বিশ্ব ইজতেমা রয়েছে সেই ইজতেমাকে মাথায় রেখে তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন। তবে বিকাল 4টার পরে তারা রাজপথে নামবেন সেটি কিন্তু আমাদের জোরালোভাবে তারা কিন্তু বলেছেন। আমরা এখানে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব, যে আমরা একটু জানতে চাইব, ভিতরে ঢুকে একটু জানতে চাইবো যে আমাদেরকে একটু বলবেন যে 4টা নাগাদ আপনাদের কর্মসূচির কথা রয়েছে, আপনাদের কি সিদ্ধান্ত রয়েছে? রাজপথে কি 4টার পরে নামবেন আপনারা? যেহেতু অনশন চলতেছে, যেহেতু এটা হচ্ছে আপনারা যে এখন যে গণ অনশন চলতেছে এটা হচ্ছে যদি সরকারি কোনো পদক্ষেপ না নেয় 4টা পর্যন্ত, তাহলে তারা এটা হচ্ছে বারাসাত ব্যারিকেড 4টা পরে পালিত হবে। তাহলে তারা যেটি বলছিলেন যে 4টার পরে তারা রাজপথে নামবেন এটি কিন্তু তারা নিশ্চিত করে আমাদেরকে বলছেন। পাশাপাশি এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে দাবি তাদের, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু এখানে প্রশাসনের এতদিন কোনো অবস্থান না থাকলেও আমরা পুলিশের কিছু সংখ্যক উপস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করা রয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। তো এই ছিল সবশেষ তিতুমির কলেজের সামনে থেকে। অপু, আপনি থাকুন, আমরা 4টার পর আপনার কাছ থেকে যে জানবো সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায় বয়ানে তা তুলে ধরা হয়েছে। ইজতেমায় এবং আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মুরব্বীদের বয়ানের তাৎপর্য নিজেদের খিত্তায় এভাবেই তুলে ধরছেন জিম্মাদাররা, বোঝাচ্ছেন ইসলামের দাওয়াতের পাশাপাশি কিভাবে পরকালে শান্তি লাভ করা যায়। একাগ্রচিত্তে সৃষ্টিকর্তাকে স্মরণ, মনের অব্যক্ত কথা আর পরকালীন চাওয়া মহান রবের কাছে, তাসবির প্রতি করিয়ে মহান আল্লাহ তাআলার বরত্ব আর শুকরিয়া জ্ঞাপন। লাখো অংশগ্রহণকারী টঙ্গীর তুরাগ তীরে এখন মুখরিত। ইসলামের সুমহান বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয় তাদের চোখে মুখে। দিনের দাওয়াত, দিনের কাজ, দিনের প্রচার সারা দুনিয়া ছড়ানোর জন্যই আজকে আমাদের এই মজমায়
মানে জড়ো হওয়া। আলোচনার মাধ্যমে বুঝার মাধ্যমে দিনের পথে আসা সহজ হয়, আর এই কাজটা শুধু তাবলীগের মাধ্যমেই হওয়া সম্ভব হয়। তারা বলছেন শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্যই দিনের পথে তাদের এই মেহনত। এখান থেকে আল্লাহ রাসূলের কথা যে বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে যে একটা বাক্য জানো সেটা অপর মুসলমান পর্যন্ত পৌঁছে দাও। আমরা অন্য মুসলমান আমাদের ফ্যামিলি তাদের কাছে এই হেদায়েতের আলোচনা পৌঁছাবে। এখান থেকে হেদায়েত নিয়ে প্রথমে নিজের পরিবারকে দিনের পথে চলার তাগিদ দেবেন। জামাত যেখানে আসলে মানুষের মন পুরাটাই চেঞ্জ হয়ে যায়, কারণ এখানে সার্বিক আল্লাহ তাআলার সহযোগিতা থাকে। পরস্পরের মধ্যে যে সম্পর্কের অবনতি বলেন এই বিষয়গুলো থাকবে না। ইজতেমার সার্বিক বিষয় নিয়ে কথা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং ভোগড়া মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেট উপভোগ করছি না, আমরা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার জুবাইর অনুসারীদের প্রথম পর্ব। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর। বিশ্ব ইজতেমার আরও খবর জানবো সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে। আরিফ, বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কর্মসূচি নিয়ে জানাবেন, আর ইজতেমায় ও আখেরি মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিরা কি বলছেন, কোনো অসুবিধা হচ্ছে কিনা সব মিলে জানাবেন। নিশ্চয়ই সাথে এখন বিশ্ব ইজতেমার মাঠ প্রাঙ্গণে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাদ জোহরের যিনি বয়ান করছেন তিনি ভারতের মৌলানা ইসমাইল হোসেন, তিনি কিন্তু এখন বয়ান করছেন। তার পাশাপাশি আরেকটি বিশেষ দুটি কারণ, যেহেতু সকাল বাদ ফজর থেকে শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা, সেটা কিন্তু ইতিমধ্যে দুপুর হয়ে গেছে, দুটা বাদ জোহর হয়ে গেছে, তার মানে সকালে যে কার্যক্রম সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে আজকের উল্লেখযোগ্য যে আরেকটি বিষয় আছে, বাদ আসর যৌতুকবিহীন বিয়ে, সেটার একটা রেওয়াজ কিন্তু প্রতি বছরই আমরা দেখে আসছি যে এই তবলিগ জামাতের যে বিশ্ব ইজতেমা ময়দান সেখান থেকে যৌতুকবিহীন বিয়ে, গত বছর আমরা দেখেছি যে 72 জোড়া যৌতুকবিহীন বিয়ে হয়েছে, এবং কি এখান থেকে যারা আয়োজক আছে তাদের কাছে জানতে পেরেছি যে এবার এর অধিক হতে পারে, তার মানে 100 জোড়া মতো যৌতুকবিহীন বিয়ে হওয়ার সম্ভাবনার কথা কিন্তু জানিয়েছেন আয়োজকরা। এর পাশাপাশি রেওয়াজ অনুযায়ী যদি আমি একটু বলতে চাই, বয়ান মঞ্চের মিম্বরের পাশে সকাল থেকে যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামে তালিকাভুক্ত কাজ শুরু হয় এবং তা চলে আসর নামাজের আগ পর্যন্ত। একটি রেজিস্টারে নাম তালিকাভুক্ত করার পর হবু দম্পতির লোকজনের কাছে একটি করে সিরিয়ালে টোকেন দেওয়া হয়। সব কিছু ঠিকঠাক হওয়ার পর বাদ আসর বয়ান মঞ্চ থেকে কিন্তু এই বিয়ে পড়ানো হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কনের অনুপস্থিতিতে বরকনের অভিভাবক ও বর শ্বশুরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। বিয়ের আগে বরকনের উদ্দেশ্যে বয়ান এবং বিয়ের পর বয়ান মঞ্চ থেকে বিশেষ মোনাজাতের মাধ্যমে নবদম্পতির সুখ সমৃদ্ধি সহ জীবন কামনা করা হয়। এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখন যে ইবাদত বন্দেগী, সেই ইবাদত বন্দেগীর মূল যে আলোচ্য বিষয়গুলো মুরব্বীরা, শীর্ষ মুরব্বী যারা আছেন তারা যে বয়ানের দেন, সেই বয়ানের প্রেক্ষিতে পরবর্তীতে তারা খিত্তায় গিয়ে জিম্মাদারের অধীনে যে সাথী ভাইরা এখানে উপস্থিত থাকেন তাদের মধ্যে কিন্তু সেই তর্জমা বা তাৎপর্য তুলে ধরা হয় এবং কি আমল করা হয় সেটার উপরে। একমাত্র আমল যেটা হচ্ছে যে আল্লাহ সন্তুষ্ট লাভের আশায়, পাশাপাশি পরকালে শান্তি লাভের আশার মধ্য, এবং কি ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দেবেন সেটা কিন্তু তাদেরকে এইখান থেকেই শিক্ষা প্রদান করা হয়। সেই শিক্ষাটা অর্জন করে তারা কিন্তু পরবর্তীতে নিজের পরিবারের কাছে সেই শিক্ষাটা প্রদান করেন, যাতে করে ইসলামে দিনের পথে সহজভাবে চলার যে পদ্ধতি সেটা শেখানো হয়। সেটাই তারা কিন্তু দাওয়াত বা ইসলামের দাওয়াত কিন্তু প্রচার শুধুমাত্র বাংলাদেশে না, সারা বিশ্বের যত মুসলমান আছেন তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার কাজ করে থাকবেন। এবং কি এখান থেকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আগামীকাল এখান থেকে অনেকেই চিল্লা যাবেন, কেউ আবার 3 দিনের সময় লাগাবেন, এইভাবে কিন্তু তারা প্রতিনিয়ত করে যাচ্ছেন। এবং কি আগামীকাল আরিফ ঠাকুর, আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানবো পরবর্তীতে। ধন্যবাদ। অবৈধ পার্কিং, ফুটপাত দখল, যত্রতত্র যাত্রী উঠানামা এবং রাস্তা খোঁড়াখুঁড়ি নিত্যদিনের বিড়ম্বনা, আর দাবি আদায়ে সড়ক অবরোধ করে আন্দোলন তো আছেই। এসব কারণে যানজটে নাভিশ্বাস নাগরিকদের। রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে লাগে 3 থেকে 4 ঘন্টা, ক্ষেত্র বিশেষে আরও বেশি। 5 মিনিটের পথ এগোতে ঘড়ির কাঁটায় বাজে ঘণ্টাধ্বনি। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে যানজট নিরসনে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে হাজার কোটি টাকা খরচ করেও মেলেনি সুফল। অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড সহ রাজধানীর ট্রাফিক অব্যবস্থাপনা ও জনদুর্ভোগ নিয়ে ডিবিসির ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব।
রাজধানীর ব্যস্ততম মহাখালী বিমানবন্দর সড়ক, যে সড়কে প্রতিদিন চলাচল করে দূরপাল্লার শত শত বাসসহ নগরের বিভিন্ন রুটের গণপরিবহন। যানবাহনের চাপে যানজট যেখানে নিত্যসঙ্গী, এমন চিত্র রাজধানীর প্রায় প্রতিটি সড়কে। যত্রতত্র ফুটপাত দখল করে দোকানপাট, কোথাও কোথাও ২-৩ স্তরে দখল করায় সড়কের পরিধি কমে আসে প্রায় অর্ধেকে। আর খোরাখুরির পাশাপাশি অবরোধ আন্দোলনে যানজটে স্তব্ধ হয় পুরো নগরী। ফুটপাতে অনেক দোকান থাকার কারণে আমাদের মেইন রাস্তা ব্যবহার করতে ঠিক করে হাঁটা যাচ্ছে না, রিক্সার জাম, বাসের জাম, মানে এটা তো মোটামুটি মনে হয় যে দখলই, মনে হয় যে পুরো রাজ্যটাই মনে হয় যে ফুটপাত যারা বা হকার তারা দখল করে ফেলছে। সিগন্যাল ছাড়াও নর্মাল রাস্তার মধ্যে জ্যাম লেগে গেছে এই গাড়ি, এই ফুটপাতের দোকানগুলোর কারণে। শৃঙ্খলা নেই যানবাহন চলাচলেও, চালকদের কাছেও নেই সদুত্তর। জামজট তো হইতাছে, পিছে জামজট হইতাছে, যাত্রীরা আসলে কি করবো, মোটরসাইকেল আইতাছে, টান দিলে চাকার তলেই পড়ে না, কই পড়ে। সারাদিন 3 টিপ মারতে গেলে অনেক কষ্ট হয়ে যায় আর কি। ট্রাফিক পুলিশের সামনেই অহরহ চলে চালক হকারের এমন দৌরাত্ম্য। নিজেদের অসহায়ত্বের কথা জানালেন এই সার্জেন্ট। শুধু জরিমানা করেই কমানো যাবে না, জনসচেতনতা তৈরি করতে হবে, তবে এই জ্যামের পরিমাণ কমবে। এত ঢাকা শহরে এমনিতেই জ্যাম, আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে জ্যাম কমানোর চেষ্টা করি। পুলিশের দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ফুটপাত দখল যাতে না হয় আমাদের ফোর্সের সহায়তায় যতটা পারা যায় নিয়ন্ত্রণ করে রাখা হচ্ছে, প্লাস অবৈধ পার্কিং যাতে না করে নর্মালি প্রসিকিউট করা হচ্ছে। যারা যারা অবৈধ পার্কিং করে বা বাস বা গাড়ি কোথাও যদি অবস্ট্রাকশন করে বা অবৈধ পার্কিং করে, রেগুলারলি তাদের বিরুদ্ধে মামলা বা প্রসিকিউট করা হচ্ছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অসহনীয় যানজট নিয়ন্ত্রণের টোটকা সমাধান নেই। পরিকল্পনার অভাবে ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে কোনো কাজে আসছে না। পরিবহনে আমার যখন যেটা দরকার হয়েছে, শর্ট টার্ম নিডটাকে অ্যাড্রেস করার জন্য ঠেকা দিয়েছি। ট্রাফিক দিন দিন বেড়ে যাবে, মেগা সিটি, তার যে জটিলতা সামনে আসবে, এটাকে প্রক্ষেপণ করে পেশাদারিভাবে আমরা কখনো কিছু করিনি। ফ্লাইওভার হতে একটা বড় সমস্যা হচ্ছে যে যেহেতু এখানে বিনিয়োগ ভারী, সমস্ত যারা বাস্তবায়নকারী সংস্থা আছে তারা কিন্তু ওই দিকে ছুটেছে। এবং আমরা যেটা করেছি আসলে এই ধরুন বড় বড় ফ্লাইওভার করে মূলত প্রাইভেট ভেহিকেলকে কিন্তু আরও বেশি উৎসাহিত করেছি। তো এই কারণেই শুধু ফ্লাইওভার দিয়ে এটা একটা ব্রডব্যান্ড কানেকশন, কিন্তু ফ্লাইওভারের গাড়ি নিচে যে সড়কে গিয়ে নামবে সেই সড়কের গতিবেগ কিন্তু 4 কিলোমিটার। তাহলে আমি একটা হাই স্পিড করিডোরের সাথে যখন নিচের সড়কে 5 কিলোমিটার সাথে যুক্ত করছে, এটা তো শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক শামসুল হক বলেন, যানজট কমাতে সরকারি উদ্যোগে বাসগুলোকে কোম্পানি ভিত্তিক একটি করিডোরে নিয়ে আসতে হবে। টেকসই সমাধান, ছোট্ট একটা পলিসি সাপোর্ট, এক করিডোরে এক বাস কোম্পানি চলবে। এটা কি সম্ভব? ঢাকার বুকেই 3 জায়গায় আছে, ক্যান্টনমেন্টে আছে, হাতিরঝিলে আছে, গুলশানে আছে। এইটাকে বড় করলে ঢাকা হয়ে যায়। এত কিছু দেখার পরেও যখন যে আসে তাকেই আমরা রুট পারমিট দিয়ে দিই, যারা দিচ্ছেন তারাই কিন্তু যানজটের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছেন। বিদ্যমান ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ শুধু কঠিনই নয়, অনেকটা অসম্ভব মনে করছেন বিশেষজ্ঞরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। জামিনে মুক্তি পাওয়া পিচ্চি হেলাল ও ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। গত কয়েক মাসে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি জানান, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যার অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ 7 জন, আদাবরে ছিনতাইকালে কবজি কাটার ঘটনায় 5 জন এবং তাঁতিবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপি হত্যার ঘটনায় আরও 6 জন সহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানান ডিবি প্রধান। অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার, আদাবর ছিনতাইকারী কর্তৃক কবজি বিচ্ছিন্নকরণের ঘটনার আসামি গ্রেপ্তার, ছিনতাই কাজে ব্যবহৃত সুইচ গিয়ার সহ ছিনতাইকারী গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণসহ আসামি গ্রেপ্তার করতে ডিবি সক্ষম হয়েছে। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় দরকার পুলিশ তা করছে। ওমর 21 বইমেলা শুরু হচ্ছে আজ।
এবার বইমেলায় তুলে ধরা হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নানা দিক, থাকছে জুলাই চত্বরও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বইমেলার উদ্বোধন করবেন বিকেলে। এবারের বইমেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা, বইয়ের মানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে নাশকতার সংখ্যা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক পুলিশ। 24 ঘণ্টায় বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো এলাকা। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। ছুটির দিনে মেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। এবারের বইমেলায় 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশে 609টি। পনেরো দিনে একটি মেছো বিড়াল পিটিয়ে হত্যা করা হচ্ছে, এই তথ্য জানিয়েছেন বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক গবেষকরা। রাজধানীর আগারগাঁওয়ে দেশে প্রথমবারের মতো বিশ্ব মেছো বিড়াল দিবস 2025 উদযাপনে এ তথ্য তুলে ধরেন তারা। আয়োজনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পিটিয়ে হত্যার সংস্কৃতি চলতে থাকলে অচিরে বিলুপ্ত হবে মেছো বিড়াল। একেবারেই হিংস্র নয়, তবুও নামের শেষে বাঘ থাকাটাই যেন অপরাধ। আর সে কারণে মানুষের হিংস্রতায় প্রায়শই প্রাণ হারাতে হয় মেছো বাঘ খ্যাত মেছো বিড়ালকে। হত্যার পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন এবং জলাশয় ভরাটের কারণে বিলুপ্তির পথে মেছো বিড়াল, মাছ যার প্রধান খাদ্য। এমন বাস্তবতায় প্রথমবারের মতো দেশে উদযাপন করা হলো বিশ্ব মেছো বিড়াল দিবস। উদ্দেশ্য জলচর মৎস্যভোজী এই প্রাণীকে সংরক্ষণ এবং অস্তিত্ব রক্ষায় সচেতনতা সৃষ্টি করা। পর্যাপ্ত তথ্য ও পরিকল্পনার অভাবই মেছো বিড়াল সংরক্ষণের পথে বড় চ্যালেঞ্জ বলছেন গবেষকরা। 289টা রিপোর্ট এখান থেকে অ্যানালাইজ করে দেখা যায় যে আমাদের টোটাল মারা গেছে 130টি। এদের সংরক্ষিত এবং অরক্ষিত অঞ্চলের পপুলেশন ঘনত্ব মৃত্যু হার এই সম্পর্কে আমাদের জানা নেই। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের গবেষণা করা প্রচুর গুরুত্বপূর্ণ। মেছো বিড়াল পিটিয়ে হত্যার সংস্কৃতি বন্ধ না হলে সংরক্ষিত এই প্রাণীটি অচিরেই বিলুপ্ত হবার শঙ্কা প্রকাশ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা। ইট ইজ ভেরি ম্যাজেস্টিক। ওর মুভমেন্ট যদি দেখেন একটা অন্যরকম সৌন্দর্য এর মধ্যে আছে। এটা আমাদের দেশে এই হারে মেরে ফেলা চলতে থাকলে এই প্রাণীটি, নিরীহ প্রাণীটি সে বিলুপ্ত হয়ে যাওয়ার শঙ্কার মধ্যে পড়ে যাবে। সংরক্ষিত বন্য প্রাণীটি রক্ষায় যারা পিটিয়ে হত্যা করছে তাদের আইনের আওতায় আনার কঠোর হুঁশিয়ারি উপদেষ্টার। জনসচেতনতা, কম্পেনসেশনের পাশাপাশি অবশ্যই অপরাধীকে শাস্তির মুখোমুখি করতে হবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে আজ থেকে শুরু হয়েছে নিষেধাজ্ঞা, বহাল থাকবে আগামী নভেম্বর পর্যন্ত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দ্বীপটিতে ভ্রমণের শেষ দিন ছিল পর্যটকদের। একমাত্র প্রবাল দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এমন সিদ্ধান্ত জানিয়েছে জেলা প্রশাসন। তবে পর্যটন মৌসুমের 2 মাস বাকি থাকতেই এমন ভ্রমণ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ দ্বীপবাসী ও ব্যবসায়ীরা। তারা জানান, এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায় তাহলে নানা সংকটে পড়বেন বাসিন্দারা। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপ উন্মুক্ত রাখার দাবি জানান তারা। মেক্সিকো এবং কানাডার পণ্যের উপর শুল্ক আরোপে আজ নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে 1 ফেব্রুয়ারি থেকে কানাডার উপর 25 ও চীন থেকে আমদানি পণ্যের উপর 10% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এদিকে ক্ষমতা নিয়েই ট্রাম্পের এই ধরনের কর্মকাণ্ডে কঠোর হুঁশিয়ারি দিয়েছে কানাডা ও মেক্সিকো। যুক্তরাষ্ট্রের উত্তর সীমানা অতিক্রম করা অবৈধ অভিবাসীদের ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে 1 ফেব্রুয়ারির সময়সীমা নির্ধারণ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অভিবাসীর থেকে নজর সরিয়ে এখন শুল্ক আরোপের দিকে নজর দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এদিকে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প সব আলোচনাকে সরিয়ে শুল্ক আরোপকে প্রাধান্য দেন। তিনি আরও বলেন, রাজস্ব একটি বিশাল ফ্যাক্টর। শুল্ক বাড়ানোর ফলে যোগান হবে প্রচুর অর্থের। ট্রাম্প অবশ্য কানাডা থেকে তেলের জন্য 10% শুল্ক এবং অন্যান্য আমদানি পণ্যের জন্য 25% করার ইঙ্গিত দিয়েছেন। এর ফলে উচ্চ ব্যয়ের জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশ দুটি।
ইউরোপীয় পণ্যের পাশাপাশি ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, ওষুধজাত পণ্যের ওপর আরও শুল্ক আরোপের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। কানাডা, চীন ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার। তবে শুল্ক আরোপের পাল্টা জবাব দিয়েছে কানাডা এবং মেক্সিকো উভয় দেশ। মেক্সিকোর প্রধানমন্ত্রী ক্লোডিয়া প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছেন। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এই পদক্ষেপের জবাব দেওয়ার কথাও জানিয়ে রেখেছেন তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, শুল্কগুলি অবিলম্বে কার্যকর করা হবে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রধান অংশ হিসেবে এবার চতুর্থ দফায় একে একে মুক্তি দেওয়া হচ্ছে ইসরায়েলি জিম্মিদের। স্থানীয় সময় শনিবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসের রেড ক্রসের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে এই বিনিময় কার্যকর হচ্ছে। এর আগে 3 ইসরায়েলি নাগরিকের নাম ও ছবি প্রকাশ করেছে হামাস। তারা হলেন ওফার কার্দেরন, কিথ সিগেল ও পিয়ার্ডেন বিবাস। প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি জানায়, বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাবেন 183 ফিলিস্তিনি বন্দী। এদের মধ্যে 18 জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন, তুল কারেম ও নাবলুস শহরে সামরিক অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। উচ্ছেদ করা হচ্ছে স্থানীয় ফিলিস্তিনিদের। একই সাথে চলছে ধরপাকড়। 24 ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে 2 জন। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ডেকে আনবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই সতর্ক করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার অনুমতি দিতে পারেন বলে ইরানে উদ্বেগ বেড়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরও কঠোর করতে পারেন। এই হামলাকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হিসেবে উল্লেখ করেছেন আব্বাস আঘারচি। এনামুল হক বিজয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মূলত রাজশাহী সহ বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এবারের বিপিএল আসরে একাধিক ম্যাচের বেশ কয়েকটি ঘটনায় ফিক্সিংয়ে সন্দেহ করা হচ্ছে। ফিক্সিংয়ের বিষয়টি নিয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিকও অভিযোগ করেন। পরবর্তী সময়ে ফিক্সিংয়ে জড়িত সন্দেহে কয়েকজন ক্রিকেটারের নাম আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেই ঘটনাকে কেন্দ্র করে এবার এনামুলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবার আর কিছু সংবাদ এক নজরে। কুষ্টিয়ার দৌলতপুরে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের রাত কাটানোর অস্থায়ী ঘর লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 2টায় উপজেলার আদাবাড়িয়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিয়ানমার আরাকান আর্মির হেফাজতে থাকা পণ্যবাহী জাহাজটি 17 দিন পর টেকনাফ স্থলবন্দরের জেটিতে নোঙর করেছে। জাহাজটির মধ্যে কসমেটিক্স ও শুটকি মাছ রয়েছে বলে জানা গেছে। মাদারীপুরের জাসারে আব্দুল আজিজ হাওলাদার নামের এক চা দোকানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মিথ্যা মামলা বাণিজ্যে জড়িতদের এবং জুলাই গণহত্যায় নিহতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে বিএনপি সহ এলাকাবাসী। সকালে গাজীপুর সিলেট মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশের উত্তরের জেলাগুলোতে বেড়েছে মাঘের শীতের দাপট। ঘন কুয়াশা আর উত্তরের ঠান্ডা বাতাসে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস। এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার সংঘর্ষের 2 দিন না যেতেই এবার পেনসিলভানিয়ায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ফিলাডেলফিয়া শহরের উত্তর পূর্বাঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।